এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বহু সংখ্যক আধানের উপরিপাতনের নীতি। এই জিনিসটা নিয়ে আলোচনা করে লাভটা কি? দেখা গেল যে আমার এখানে একটা আধান রয়েছে, কুলম্বের সূত্র অনুসারে আমরা কি জানি, এইখানে যদি আর একটা আধান থাকে, অর্থাৎ এই আধানের পরিমাণটা যদি Q1, এই আধানের পরিমাণটা যদি Q2 হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে তাদের মধ্যে প্রযুক্ত বল F = কত আমরা জানি 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই কত চলে আসবে R²। এটা তো নয়, দুটো আধানের জন্য ক্রিয়াশীল বল হলে আমরা এই ফর্মুলাটা দিয়ে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ কত সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি বা সেটা আমরা বার করে নিতে পারি। কিন্তু যদি দেখা গেল এখানে একের বদলে যদি অনেক সংখ্যক আধান থাকে, অর্থাৎ এখানে দেখা গেল Q2 বলে একটা আধান আছে, এখানে দেখা গেল Q3 বলে একটা আধান আছে, এখানে দেখা গেল Q4 বলে একটা আধান আছে, তাহলে এই সমস্ত আধানের জন্য এর উপরে ক্রিয়াশীল বল বা এই সমস্ত আধানের জন্য এর উপরে ক্রিয়াশীল বল, এই বলের মানগুলো কত হবে সেটাকে আমরা কোন নিয়মের সাহায্যে বার করতে পারি? সেটাই আমরা আধানের উপরিপাতনের নীতি বা সুপারপজিশন অফ চার্জ, এই প্রিন্সিপালের মাধ্যমে আমরা বার করে ফেলতে পারি। এখানে কি করতে হয়? খুব সিম্পল ট্রিক বা খুব সিম্পল নিয়ম। সেটা হচ্ছে কি, যে এই আধানের উপরে এই আধানের ক্রিয়াশীল বল এইটা, এই আধানের উপর এই আধানের ক্রিয়াশীল বল কিছু একটা হবে, এই আধানের উপর এই আধানের ক্রিয়াশীল বল কিছু একটা হবে, সেই প্রত্যেকটা ক্রিয়াশীল বলের মানকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। কি রকম যোগ? এইখানে একটুখানি আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ভেক্টর যোগ। কি রকম? এই আধানটার উপরে এই আধানটার ক্রিয়াশীল বল সেটা আমরা বার করতে পারি, আমরা পড়েছি কুলম্বের সূত্রের ভেক্টর রুল। এই আধানের উপর এই আধানের ক্রিয়াশীল বল বা এই আধানের উপর এই আধানের ক্রিয়াশীল বল, যদি এটাকে F1, এইটাকে যদি আমরা F2, এইটাকে যদি আমরা F3, এরকম ভাবে যদি আমরা আইডেন্টিফাই করে নিই, তাহলে কি বলতে পারবো? F = কত চলে আসবে? F1 প্লাস F2 প্লাস কত চলে আসবে? F3। কিন্তু কি রকম যোগ? সব ভেক্টর যোগের সাথে ইকুয়াল হয়ে যাবে। আধানের উপরিপাতনের নীতি সেটা বলছে, যদি কোনো একটা আধানকে কোনো একটা জায়গায় রাখি বা কোনো একটা চার্জকে কোনো একটা প্লেসে রাখি, তাহলে সেই চার্জের উপরে অন্যান্য যে সমস্ত চার্জগুলো রয়েছে সেই চার্জের মোট এফেক্টিভ ফোর্সের ভ্যালু কত আসবে? এফেক্টিভ ফোর্সের ভ্যালু আসবে এই চার্জটার জন্য এর উপরে ফোর্স, এই চার্জটার জন্য এর উপরে ফোর্স, এই চার্জটার জন্য এর উপরে ফোর্স, এই যে সমস্ত ফোর্স যেগুলো রয়েছে বা সমস্ত বল যেগুলো রয়েছে সবকটা বল আমরা যোগ করব। যোগ করে যে অ্যানসারটা পাবো, কি রকম যোগ? ভেক্টর যোগ করব। ভেক্টর যোগ করলে যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটাই হচ্ছে আমাদের এই আধানটার উপরে এই সমস্ত আধানের মোট প্রযুক্ত বল। ঠিক সেটা এই আধানের বদলে এই আধানের উপরে অ্যাপ্লিকেবল হবে, তখন এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা যোগ হয়ে যাবে। যদি এইটার উপরে চাই তাহলে এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এরকম ভাবে আমাদের কি করতে হবে? সব যোগগুলোকে করতে হবে। তাহলে আমরা শিখবো ইন জেনারেল ফর্মে আমরা এগুলোকে কি করে লিখতে পারি। তারপরে আমরা জানবো যে এইগুলো অ্যাপ্লাই করে আমরা কোন ধরনের নিউমেরিক্যালস গুলো কি করতে পারি? সলভ করতে পারি। তাহলে সেগুলো নিয়ে আমরা আলোচনাটা করব। তাহলে আমরা এখানে এবার কি শুরু করছি? একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিয়েছি, অবভিয়াসলি এক্স ওয়াই জেড। এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমরা এখানে কিছু কি করেছি? চার্জকে অ্যারেঞ্জ করেছি। কি? Q1, Q2, Q3 এরকম অনেক চার্জ রয়েছে। আমি একটা ইন জেনারেল কত অবধি চার্জ নিয়ে নিয়েছি? Qn অবধি। এটাকে ডটেড লাইন দেখানোর মানে হচ্ছে কি, এরকম আরো অনেক চার্জ আমার এখানে কি রয়েছে? আছে। Qn, n এর ভ্যালু হতে পারে 3, 4, 5, 6, 7, 8, যা খুশি হতে পারে। আমি যখন 10টা চার্জ নিই তাহলে এটা কত হয়ে যাবে? Q10 হয়ে যাবে। মানে এর ভেতরে কিন্তু Q1, Q2, Q3, Q4, Q5, Q6 করে Q9, Q10 অবধি কি রয়েছে? চার্জ কিন্তু আমার এক্সিস্ট করছে। অতগুলো চার্জ না আঁকতে পারার জন্য আমি এখানে একটা ইন জেনারেল কিনে নিয়েছি, Qn অবধি একটা চার্জ নিয়ে নিয়েছি। তাহলে এবার আমরা আলোচনা করবো ফার্স্টেই যে এক নম্বর অর্থাৎ Q1, এই যে চার্জ যেটা রয়েছে এর উপর আমার প্রযুক্ত বলের মান কত হবে। তাহলে তার জন্য কি রাখতে হবে? আমাদের কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ সেটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এক্ষুনি আমরা কি বলেছিলাম? আধানের উপরিপাতনের নীতি অনুসারে এখানে কি করতে পারি? F1 এই ভেক্টরটা ইকুয়াল টু কত বলবো? ইকুয়াল টু হচ্ছে যে Q2 Q1 এর উপরে যতটা পরিমাণে কি করবে? বল প্রয়োগ করবে। তাহলে Q2 Q1 এর উপরে যতটা পরিমাণে বল প্রয়োগ করবে সেটা কি আসবে? সেটাকে আমরা লিখতে পারি F(21). ঠিক আছে? F(21) মানে কি? F(21) মানে হচ্ছে 2 নম্বর আধান 1 নম্বর আধানের উপরে 2 নম্বর চার্জ 1 নম্বর চার্জের উপরে কি করবে? যতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে। এবং এই ফোর্সের গুলোকে আমরা কি রকম ভাবে যোগ করব? ভেক্টর অ্যাডিশন। তারপরে কি করব? Q1 কে Q3 যতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করব, অর্থাৎ কত আসবে? F(31) প্লাস এরকম করতে করতে কত চলে যাবে? F(n1). এবার বলাই যেতে পারে, কই আমরা তো একের সাথে একের করিনি, কারণ কোন একটা চার্জ নিজেই নিজের উপর ফোর্স অ্যাপ্লাই করবে সেটা বলার কোনো মানে হয় না।
সেই জন্য সবসময় কি করা হয়, যে চার্জটা থাকে সেই চার্জ কিন্তু নিজের উপরে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে পারে না, অন্যজন তার উপর ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। এটাই তো কুলম্বের সূত্র। তাহলে কি বলা হচ্ছে, তাহলে f of 21 অ্যাকর্ডিং টু আওয়ার কুলম্বস ভেক্টর ফর্ম মনে করা, সেটা কত, সেটা হচ্ছে যে 1/4πε q1 q2 ডিভাইডেড বাই r12 তার হোল কিউব r12 তার ভেক্টর। কি বলেছিলাম, এইখানে যদি 2 আর এখানে যদি 1 থাকে তাহলে r এর ক্ষেত্রে কত হবে 1 2, কি রকম ভাবে এসেছিল সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। প্লাস কত আসবে 1/4πε q3 q1 ডিভাইডেড বাই r13 তার হোল কিউব r13 তার ভেক্টর, প্লাস ডট 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 ডট। এবার এর জন্য আমরা আলোচনা করছি, কত আসছে 1/4πε qn q1 ডিভাইডেড বাই q না r কত 1n তার হোল কিউব আর 1n তার ভেক্টর। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের একটা জেনারেল ফর্ম বা জেনারেল প্যাটার্ন F1। F1 মানে কি, এক নম্বর চার্জের উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স অ্যাপ্লাইড অন চার্জ 1 বাই দা আনাদার চার্জেস। এইটাকে আমরা কি করলাম, এইটাকে আমরা বার করে নিলাম। তাহলে এটাকেই যদি আমরা দেখাই যে F1 হলো এটা, তাহলে F2 মানে কোনটা হবে, তাহলে F2, তাহলে এটাকে আমরা কি বলছি F2। F2 মানে কোনটা আসবে, F2 মানে আসবে হচ্ছে যে 2 নম্বরের উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করছে। নিশ্চয়ই 2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে কে অ্যাপ্লাই করবে, 1 নম্বর চার্জ করবে, 3 নম্বর চার্জ করবে, n নম্বর চার্জটা করবে। তাহলে তখন আমি কি লিখবো, F12 যে ফোর্স অ্যাপ্লাই করে তাকে আমরা আগে লিখি, প্লাস F32 প্লাস ডট 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 Fn2 এটা ইজ ইকুয়াল টু 1/4πε q1 q2 ডিভাইডেড বাই r এর ক্ষেত্রে উল্টে যাবে r21 তার কিউব r21 তার ভেক্টর, প্লাস 1/4πε q3 q2 ডিভাইডেড বাই r23 তার হোল কিউব r23 তার ভেক্টর, প্লাস ডট 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 1/4πε qn q2 ডিভাইডেড বাই r2n তার হোল কিউব r2n তার কি আসছে ভেক্টর। এই জিনিসটা তাহলে আমরা দেখতে পারলাম যে 2 নম্বর চার্জের উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করছে এবং তার প্যাটার্নটা ঠিক এইরকম ভাবেই যদি আমরা কি করি, এখানে দেখা গেল যে আমরা i নম্বর চার্জ নিলাম, i নম্বর চার্জ যার ভ্যালু n এর থেকে কম, একটা ইন জেনারেল চার্জ নিয়ে নিচ্ছি। তাহলে কত আসছে, তখন আমরা কি লিখবো, fi ভেক্টর ইজ ইকুয়াল টু f অফ i1, ঠিক আছে। 1 নম্বরের উপরে f অফ i1 হবে না, f অফ 1i, f অফ 1i মানে 1 নম্বর i নম্বরের উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে, প্লাস f অফ 2i প্লাস ডট 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 প্লাস f অফ 3 নম্বর চার্জ, কত নম্বর চার্জের উপরে 3 নম্বর চার্জ না, এখানে কত আসছে 2 নম্বর, তারপর আসবে 3 নম্বর, তারপর আসবে 4 নম্বর, এই করতে করতে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কত i-1, সেটা i এর উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে। তারপরটা কত আসবে, f অফ i তো হবে না, তার কারণ কি i এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, তাহলে কোনটা আসবে i প্লাস 1i, এই করতে করতে কত যাবে, প্লাস f অফ ni। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের তখন একটা জেনারেল প্যাটার্ন। এবং এই উপরেরটার থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, উপরেরটার থেকে আমরা এটাকে একটা জেনারেলাইজড ফর্মে নিয়ে আসবো। কি রকম ফর্মে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু 1/4πε। এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি 1/4πε সবার মধ্যে রয়েছে, তাই জন্য এটা আমরা কমন নিয়ে নিলাম। এরপরে কি করব, যেহেতু এটা যোগ হচ্ছে সেজন্য আমরা এখানে সামেশন সিম্বলটাকে ইউজ করব। সামেশন সিম্বল কিসের জন্য ইউজ করা হয়, একাধিক জিনিসকে যোগের জন্য এখানে কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কত হচ্ছে, সামেশন সিম্বল ইউজ করলাম,
এরপরে কি করব, আমরা এখানে একটা ইন্ডেক্স নিয়ে নেবো, যেটাকে আমরা কি বলবো, ডামি ইন্ডেক্স। কি ইন্ডেক্স নেব আমরা এখানে নেব, এই যে আই, আই এর ভ্যালু কত থেকে কত অবধি যেতে পারে, এই যে আই যেগুলো রয়েছে, ঠিক আছে, আই এর ভ্যালু আমার যা খুশি তাই হতে পারে। সেটা হতে পারে কত, সেটা হতে পারে 1, সেটা হতে পারে 2, সেটা হতে পারে 3, সেটা হতে পারে কত 4। সেজন্য আমি কি করলাম, এখানে আই এর ভ্যালুটা আমি কত থেকে কত অবধি নিতে পারি, 1 থেকে আমি n অবধি এখানে কি করতে পারি, সেটা নিতেই পারি। ঠিক আছে, এই যে আই এর ভ্যালু, আই এর ভ্যালু কত হতে পারে, এখানে 1, 2, 3, 4 যা খুশি হতে পারে। যদি 1 নিই তাহলে 1 1 1 1 1 হিসেবে চলে যাবে, 2 নিলে 2 2 2 2 হিসেবে চলে যাবে। এর সাথে আরেকটা জিনিস আমরা অ্যাপ্লাই করলাম, সেটা কি, সেটা জে বলে একটা ইন্ডেক্স আমি নিয়ে আসলাম, এবং আমি দাবি করলাম যে জে এর যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা কার সাথে ইকুয়াল হবে না, আই এর সাথে কিন্তু কখনো ইকুয়াল হবে না। এবার বলতেই হতেই পারে যে আই কে, জে কে, এগুলো সব কি মজা মারা জিনিস আমরা করছি না। তাহলে এইখানে আমরা কি করব, এই জিনিসটাকে কিরকম ভাবে লিখবো, এই জিনিসটাকে লিখবো এফ অফ জে আই, এইটা। অর্থাৎ মানে আমি আই এর ভ্যালু যা খুশি তাই নিতে পারি। আই এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে 1 1 1 1 1, তখন কি আসবে, জে এর ভ্যালু কত আসবে, 2 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 এরকম ভাবে কি হতে থাকবে, আমার চলতে থাকবে। কিন্তু কিন্তু কি জিনিস, কিন্তু যেটা জিনিস হচ্ছে যে আই এর ভ্যালু কিন্তু জে এর ভ্যালুর সাথে কি হবে না, কখনোই কিন্তু ইকুয়াল হতে পারবে না। ঠিক আছে, আই এর ভ্যালু কিন্তু কখনোই জে এর ভ্যালুর সাথে ইকুয়াল হতে পারবে না। তাহলে এটা কত চলে আসবে, এটাই চলে আসবে 1/4 পাই এপসাইলন। এইটার টার্মে আমরা কি করব, এটাকে লেখার আমি চেষ্টা করব, সামেশন ওভার i is equal to 1 to n, যেখানে j is not equal to কত আসছে, j is not equal to i চলে আসছে। তাহলে কত বলবো আমরা, q j, এই যে প্রথমে বলা হয়েছে যে 1 2 1 3 এগুলো করে চেঞ্জ হচ্ছে, কি প্রথমে j চেঞ্জ হচ্ছে, q i ডিভাইডেড বাই, তারপরটা কি আসছে, তারপরটা এইখানে 2 2 2 মানে r i j তার হোল কিউব, আর i j তার কি চলে আসলো, ভেক্টর। তাহলে এই জিনিসটাই, অর্থাৎ এইটাই হয়ে গেল কি আমার কাছে f অফ i। অর্থাৎ এই জিনিসটাই কি করতে হবে, আমাদের কিন্তু খুব ভালোভাবে একটু মাথায় রাখতে হবে যে i নম্বর চার্জের উপরে অন্যান্য চার্জ কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে fi। fi মানে কি, fi মানে হচ্ছে যে, যেটা আমরা লিখে দিতে পারি ইন জেনারেল, ফোর্স অ্যাপ্লাইড অন ith charge due to another charges। তার মানে i চার্জের উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে, i চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই হবে এই রকম, যে যেখানে আমরা কি করব, i চার্জের উপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সবাই ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু i চার্জের উপরে i নম্বর চার্জটা কি করতে পারবে না, ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। এটাই হচ্ছে বহু সংখ্যক আধানের জন্য তার উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে তার নীতি। তাহলে একটু আমরা জিস্ট করে বলে দিই। তাহলে এখানে আমরা কি নিয়ে আলোচনা করলাম, 1 নম্বর যে চার্জটা যেটা রয়েছে সেই চার্জের উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সেটার উপর কে কে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, 2 নম্বর চার্জ 3 নম্বর চার্জ n নম্বর চার্জ। তাহলে সেটা লিখেছি f of 2 1 f of 3 1 f of n 1। তাহলে হলো এরকম ভাবে কুলম্বস ল। 2 নম্বর চার্জের উপরে কে কে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, 1 নম্বর চার্জ 3 নম্বর চার্জ n নম্বর চার্জ। 2 নম্বরের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, তো সেটা কি হয়ে গেল, তাহলে i নম্বর চার্জের উপরে কে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, 1 নম্বর চার্জ 2 নম্বর চার্জ i - 1 নম্বর চার্জ i + 1 নম্বর চার্জ, কিন্তু i এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, ni। এইটাকে আমরা কি করলাম, একটা ডামি ইন্ডেক্সের আকারে লেখার চেষ্টা করলাম 1/4 পাই এপসাইলন, যেখানে কি আসবে, যেখানে হচ্ছে যে i এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1, i এর ভ্যালু 2 হলে 2, i এর ভ্যালু 3 হলে 3, i এর ভ্যালু 4 হলে কত আসবে, 4। এই রকম f অফ ji, f অফ ji কেন, কারণ এখানে i টাকে আমি এইটা ধরে নিয়েছি, এই যে i, এই i এর ভ্যালু যা খুশি তাই হতে পারে, এখানে 1 নম্বর চার্জ 2 নম্বর চার্জ 3 নম্বর চার্জ 4 নম্বর চার্জ যা খুশি আমি নিতে পারি, কিন্তু এখানে ভ্যারি করবে কোনটা, j। যেটা কি হবে, 1 একবার হবে, 2 একবার হবে, 3 একবার হবে, 4 একবার হবে, কিন্তু j এর ভ্যালু কিন্তু কখনো i এর সাথে ইকুয়াল হবে না। 3 4 যাই হোক না কেন, j ইজ ইকুয়াল টু কখনো কি হতে পারবে না, i কিন্তু কখনো হতে পারবে না। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম, f of i ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন i ইজ ইকুয়াল টু 1 to n, j ইজ নট ইকুয়াল টু i। তাহলে এইখান থেকে আমরা এটাকে লেখার চেষ্টা করলাম, এই যে এখানে কে ভ্যারি করছে 1 3 এটা, তাহলে সেটাকে আমি j বলে লিখছি, যেটা ভ্যারি করছে, আর যেটাকে আমি কি নিয়েছি fi এর ভ্যালু যদি এখানে যদি 1 বসে তাহলে 1 2 বসালে 2, সেজন্য হয়ে গেল কত, qi ডিভাইডেড বাই কি হলো, এটা উল্টে যায়, তাহলে কত আসলো r i j তার হোল কিউব ইনটু কত আসছে r i j তার ভেক্টর। তাহলে এটাই হয়ে গেল যে বহু সংখ্যক আধানের জন্য কোন একটা পার্টিকুলার আধানের উপরে
একাধিক আধানের জন্য কোন একটা পার্টিকুলার চার্জের উপরে কি হলো ফোর্স অ্যাপ্লাই কত হবে। এটা আমরা অ্যাপ্লিকেশন কোথায় করব? অ্যাপ্লিকেশন দেখা গেল এইরকম ভাবে বললো যে কোন একটা অ্যাপ্লিকেশন, তাহলে এটাকে আমরা একটু ছোট্ট করে দেখা, আমরা এখানে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয় সেইটাকেই আমি একটুখানি দেখাবো। তাহলে অ্যাপ্লিকেশন বললো যে কোনো একটা এরকম একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, একটা স্কোয়ার দিয়ে দিয়েছে, এর এইখানে একটা চার্জ হচ্ছে Q1, এখানে একটা চার্জ হচ্ছে Q2, এখানে চার্জ হচ্ছে Q3, এখানে চার্জ হচ্ছে Q4। তো বললো কি এই যে Q4 যে চার্জ রয়েছে সেই চার্জের উপরে Q1, Q2, Q3 মোট কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে সিম্পল এই প্যাটার্নটা, এই কনসেপ্টটা লাগাবে। তাহলে Q4 এর উপরে কে কে অ্যাপ্লাই করছে? Q1 অ্যাপ্লাই করতে পারে, Q2 অ্যাপ্লাই করবে, Q3 অ্যাপ্লাই করবে, এবং এই যে অ্যাপ্লাই করলে যে ফোর্সটা, এই ফোর্সের কি করব আমরা ভেক্টর ফর্মটা রাখবো। অর্থাৎ কি রকম ভাবে কাজ করবে, তাহলে এটা একটুখানি আমরা মুছে দিয়ে একটু করি। এটা হচ্ছে Q4, তাহলে Q1 এর উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে? এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে। Q3 কোন বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে? এই দিক বরাবর। এবং Q2 কোন বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে? এই দিক বরাবর। এই তিনটে ভেক্টরকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এইটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে Q4 এর উপরে অ্যাপ্লাই করেছে কে? Q3। এইটাকেই বলবো কত? F34। এইটাকে আমরা কত বলবো? F24। এইটাকে আমরা কত বলবো? F14। এইটাই ইকুয়াল টু কত আসছে? F4। তাহলে F4 ইকুয়াল টু কত বলতে পারি আমরা? F34 প্লাস F24 প্লাস F14। এখানেও সেই একই জিনিস, এই যে সেটাই আমরা করছি। এই যে এইটা তো F1 মানে কত আসছে? F21 2 নম্বর 1 নম্বর উপরে, 3 নম্বর 1 নম্বর উপরে। ঠিক তেমনি F4 মানে কত আসবে? এই যে 3 নম্বর 4 নম্বরের উপরে, 1 নম্বর 4 নম্বরের উপরে, 2 নম্বর 4 নম্বরের উপরে কতটা পরিমাণে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছে। এই রকমই কি করা হয়, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন গুলো করব, যেগুলো আমরা পরবর্তীতে নিউমেরিক্যালসে আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমাদের আধানের উপরিপাতনের নীতি। তাহলে বহু সংখ্যক আধানের উপরিপাতনের নীতিটা আমরা আলোচনা করলাম। ওরই একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন হচ্ছে কি বিস্তৃত আধানের জন্য কোন বিন্দুতে প্রযুক্ত বল, ফোর্স অ্যাপ্লাইড অন আ পয়েন্ট ডিউ টু আ চার্জ ডিস্ট্রিবিউশন। প্রথম কথা আমাদের কাছে মনে রাখতে হবে বা আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? চার্জ ডিস্ট্রিবিউশন জিনিসটা হচ্ছে যে কোনো একটা জায়গাতে কতটা পরিমাণে চার্জ কিভাবে ছড়িয়ে আছে। এই চার্জটা ছড়িয়ে থাকতে পারে কিভাবে? 3 ভাবে থাকতে পারে। 1 নম্বর, প্রথমত আসবে কি লাইন চার্জ, বা যেটাকে আমরা কি বলবো রৈখিক আধান সজ্জা। অর্থাৎ কোন একটা আধানের সজ্জা কিরকম হতে পারে? একটা রেখা বরাবর হতে পারে। দেখা গেল সাপোজ এইরকম একটা রেখা, সেই রেখার উপরে কি রয়েছে? সমস্ত চার্জ গুলো কি রয়েছে? অবস্থিত। এটাকে কি বলবো? এটাকে আমরা তখন বলবো লাইন চার্জ, বা যেটাকে আমরা কি বলবো রৈখিক আধানের সজ্জা। নেক্সট আসতে পারে কি? নেক্সট আসতে পারে হচ্ছে যে সারফেস চার্জ। তাহলে 2 নম্বর কি আসবে? সারফেস চার্জ, বা যেটাকে আমরা কি বলবো ক্ষেত্র আধানের সজ্জা। এটা অর্থাৎ সারফেস চার্জ মানে কোন একটা ক্ষেত্রফল, যেটা বোর্ড, এই বোর্ডের উপরে যদি কোনো চার্জ আমি যদি ছড়িয়ে দিই, তাহলে একটা কোনো এরিয়া আমি কল্পনা করে নিলাম, এরকম একটা কোনো এরিয়া আমার কাছে রয়েছে। সেই এরিয়ার উপরে যদি আমি কি করি চার্জ যদি আমি ছড়িয়ে দিই, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে ক্ষেত্র। এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম হচ্ছে যে লাইন। আর 3 নম্বরে কি আসবে? তাহলে এটাকে আমি এস দিয়ে ডিফাইন করে রাখলাম। এবং 3 নম্বরে কি আসবে? আয়তন, বা যেটাকে আমরা কি বলবো ভলিউম চার্জ, বা যেটাকে আমরা কি বলবো আয়তন আধান সজ্জা। অর্থাৎ আয়তন, কোন একটা বস্তু যদি থাকে তার সমগ্র আয়তনের মধ্যে যদি আমি আধানটাকে ছড়িয়ে দিই, যেরকম কি এরকম ভাবে যদি আমরা এটা কিউব আঁকি, এরকম ভাবে কিউব ঠিক হচ্ছে না এটা, যাই হোক এরকম ভাবে যদি কোনো একটা আমরা ঘনবস্তু আঁকি, তাহলে তার মধ্যে যদি আমি সমস্ত আধানগুলোকে আমি যদি ছড়িয়ে দিই, এরকম ভাবে সমস্ত আধানগুলোকে যদি আমি ছড়িয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো ভলিউম চার্জ, বা যেটাকে কি বলবো আমরা আয়তন আধান সজ্জা। এইটাকে আমরা কি বলে ডিফাইন করব? এটাকে আমরা ভি বলে ডিফাইন করব। এবার এইগুলোর জন্যই কোনো একটা বিন্দুতে কিরকম ভাবে আমার ফোর্স অ্যাপ্লাই হবে সেই জিনিসগুলো নিয়ে কি করব আমরা আলোচনা করব।
তাহলে প্রথমে আমরা কি করব, লাইন চার্জ বা রৈখিক আধান সজ্জার জন্য আমরা কি করব, এখানে আলোচনাটা করব। তাহলে এখানে আমরা শুরু করি, তাহলে বাকি সবগুলো আমরা মুছে দিই, তাহলে এইটা নিয়ে আমরা শুরু করি। তাহলে প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, এই যে এখানে যে প্লাস চার্জ আছে সেগুলো আমি মুছে দিলাম, এখানে আমি অন্য পাশে প্লাস চার্জটা আমি এঁকে দিচ্ছি। তাহলে এই পাশে আমি কি করলাম, চার্জটা দেওয়া রয়েছে। বারবার বলছি এখানে চার্জ মানে যে প্লাস চার্জ এমন কোনো গ্যারান্টি নেই, এখানে যে কোনো চার্জই আমরা দিতে পারি, মাইনাস দিতে পারি, প্লাস দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ধরলাম যে এই যে আমার লাইনটা যেটা রয়েছে তার থেকে আবার আর দূরত্বে কোনো একটা বিন্দু আমি দেখা গেল পি নিয়ে নিয়েছি, নিতেই পারি আমি পি। তাহলে আমি কি করে এটাকে মেজারমেন্ট করব, এটাকে তো এত বড় জিনিস নিয়ে গেলে আমি তো একবারে মেজারমেন্ট করতে পারবো না, সেজন্য কি করবো, এটাকে আমি কিছু ছোট ছোট টুকরে ভাগ করে নেব। কতটুকুনি ছোট টুকরে ভাগ করে নিলাম, এইটুকুনি একটা দেখা গেল ছোট টুকরো আমি কি করলাম, এটাকে ভাগ করে নিলাম। যে ভাগটার দৈর্ঘ্যটাকে আমি কত বললাম, যে ভাগটার দৈর্ঘ্যটাকে আমি বললাম ডিএল, ঠিক আছে, যে ভাগটার দৈর্ঘ্যটাকে আমি বলছি ডিএল। নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি এখানে কি করতে চাই, আমি এখানে ইন্টিগ্রেশন করতে চাই, অর্থাৎ এইরকম ছোট ছোট টুকরোগুলোকে আমি জুড়ে কি করব, আমি ওভারঅল ইন্টিগ্রেট করব। এই সমস্ত চার্জটা তাহলে পেয়ে যাব, এই চার্জটা এর উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা আমরা পেয়ে যাব। ধরে নিলাম এইটুকুনি ছোট্ট জিনিসটা থেকে এইটার যে দূরত্ব, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটাকে আমি ধরে নিলাম আর বলে ধরে নিলাম। তাহলে এই যে ছোট্ট যে অংশটা রয়েছে যেটাকে বলছি আমি ডিএল, এবং এখান থেকে এটার দূরত্ব কত ধরেছি আমি আর। আমি ধরে নিলাম এই পুরো লাইনটার উপরে কতটা পরিমাণে চার্জ রয়েছে, কিউ পরিমাণে চার্জ রয়েছে। ওভারঅল চার্জের পরিমাণ কত, ওভারঅল চার্জের পরিমাণ আমি কিউ বলে ধরে নিলাম। তাহলে আমরা কি বার করবো, এখানে প্রতি একক দৈর্ঘ্যে চার্জের ভ্যালু কত, অর্থাৎ পার ইউনিট লেন্থে চার্জের ভ্যালুটা কত, যেটাকে আমি কি বলে ডিফাইন করছি, ল্যামডা। ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে লাইন চার্জ ডেনসিটি, বা যেটাকে কি বলা হচ্ছে, প্রতি একক দৈর্ঘ্যে কতটা পরিমাণ আমার আধান আছে সেটাকে কি বলা হচ্ছে, লাইন চার্জ ডেনসিটি। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এল। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এল দৈর্ঘ্যের মধ্যে কতটা পরিমাণ আধান রয়েছে কিউ, তাহলে একের মধ্যে কতটা আধান থাকবে, ইউনিটের মধ্যে কতটা আধান থাকবে, চার্জ থাকবে, তাহলে কত, সে কিউ ডিভাইডেড বাই কত চলে আসছে, এল। তাহলে এখানে আমি কি আলোচনা করতে পারি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসছে, ল্যামডা ইনটু কত চলে আসছে, এল। ঠিক আছে, তাহলে এতটুকুনি আমাদের হয়ে গেল। তাহলে কিউ ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসছে, ল্যামডা ইনটু কত চলে আসছে, এল। তাহলে এইবার আমরা টোটালটার জন্য নিয়ে তাহলে আমরা আলোচনা করছি কিউ ইজ ইকুয়াল টু কত, সে ল্যামডা ইনটু এল। যদি আমি খুব ক্ষুদ্র অংশ অর্থাৎ এইটুকুনি অংশের মধ্যে যদি আমি আধানের পরিমাণটা জানতে চাই, চার্জের পরিমাণটা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কি আসবে, তাহলে এইটুকুনির মধ্যে চার্জের পরিমাণটা আসবে কত, তখন তো আমি ধরে নেবো কত, ডিকিউ। পুরোটার মধ্যে যদি কিউ থাকে তাহলে এইটুকুনির মধ্যে আমি ধরে নেবো কত, ডিকিউ পরিমাণে রয়েছে। তাহলে তখন কি আসবে, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, ল্যামডা ইনটু ডিএল। পুরোটার জন্য আমি কত ধরে নিয়েছি, পুরোটার জন্য আমি ধরে নিয়েছি কিউ, লেন্থটা কত ধরে নিয়েছি আমি এল, তাহলে লাইন চার্জ ডেনসিটি ভ্যালু ধরে নিয়েছি কত, ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু কত চলে আসছে, এল চলে আসছে। তাহলে এইটুকুনির জন্য তাহলে কত আসবে, ডিকিউ, আর এইটুকুনির লেন্থ কত, ডিএল। তাহলে কিউ কে আমি রিপ্লেস করছি ডিকিউ দিয়ে, এল টাকে রিপ্লেস করব কি দিয়ে, ডিএল দিয়ে। ল্যামডাটার কোনো রিপ্লেসমেন্ট হবে না, কারণ ল্যামডা ইজ আ কনস্ট্যান্ট। আমি ধরে নেব এখানে ইউনিফর্ম চার্জ রয়েছে, সব জায়গাতে কি রয়েছে, সমান পরিমাণে চার্জটা আমার রয়েছে। তাহলে এবার কি আসবে, এবার ফোর্স এইটুকুনির জন্য, এই ছোট্ট পোরশনটার জন্য ফোর্স কত হবে, ফোর্স কে আমি বলছি ডিএফ। তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু কত, 1/4 পাই এপসাইলন কিউ। এইখানে আমি ধরে নিলাম কত আমার রয়েছে, এইখানে আমার রয়েছে দেখা গেল কিউ জিরো চার্জ রয়েছে। তাহলে কিউ জিরো ইনটু কত আসছে, ডি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু কত চলে আসছে, ইনটু সরি ডি কিউ জিরো ডি কিউ ডিভাইডেড বাই কত চলে আসছে, আর স্কোয়ার, অ্যাকর্ডিং টু কুলম্বস ল, 1/4 পাই এপসাইলন কিউ জিরো ইনটু ডি কিউ ডিভাইডেড বাই কত, সেটা দুজনের মধ্যে স্কোয়ার। এবার যদি আমি টোটালটা জানতে চাই, তাহলে টোটালটা জানতে গেলে কত করতে হবে, এফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট ওভার ডিএফ is equal to 1/4 pi epsilon, এটা তো কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন ওভার q0 dq ডিভাইডেড বাই কত আসে, r স্কয়ার। তাহলে 1/4 pi epsilon ইন্টিগ্রেশন ওভার q0 dq এর ভ্যালু কত, ল্যামডা dl ডিভাইডেড বাই কত আসে, ডিভাইডেড বাই r স্কয়ার চলে আসছে। তাহলে q0 এটা তো কনস্ট্যান্ট, সেটা কি করলাম আমরা বাইরে বের করে দিলাম। তাহলে q0 ডিভাইডেড বাই 4 pi epsilon ইন্টিগ্রেশন ওভার ল্যামডা ডিএল ডিভাইডেড বাই কত আসছে, আর স্কয়ার। এবার যদি কেউ বলেন না আমি তো এখানে ফোর্স বার করতে চাই, দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কিছুই অসুবিধা নেই, তাহলে তাকে একটা লেয়ার হিসাবে একটা জিনিস জুড়ে দিতে হবে। এখানে ডিএফ এর মাথায় একটা ভেক্টর সাইন দিতে হবে,
এখানে একটা কি করতে হবে, এখানে আর ক্যাপ দিয়ে নিতে হবে। আর ক্যাপ মানে কি, এটা পজিটিভ, তাহলে কি করবে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। আমি সবসময় বলেছিলাম যে চার্জটাকে আনবো সেটাকে আমরা সবসময় কি বলেছিলাম না, পজিটিভ। যদি এটা নেগেটিভ হতো তাহলে এটা কিন্তু এদিকে টানতো। তাহলে আর ক্যাপের ডিরেকশন কোনটা হবে, এইটাই হয়ে যাবে কত, তখন আর ক্যাপের ডিরেকশন। তাহলে এখানে কি নিতে হবে, একটা আর ক্যাপ, এখানে কি নিতে হবে, একটা আর ক্যাপ, এখানে নিতে হবে একটা আর ক্যাপ, আর এখানে একটা এফ বলে একটা ভেক্টর দিয়ে দিতে হবে, এখানে একটা ভেক্টর। যদি এটা ভেক্টরে যদি লিখতে চাই তো, যদি না লিখতে চাই বাস মাথার অ্যারো গুলো থাকবে না, আর আর ক্যাপ সাইন গুলো কি হবে, থাকবে না। তো এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল হচ্ছে যে লাইন চার্জ, মানে কোন একটা যদি রেখার উপরে কোন একটা চার্জ থাকে তাহলে তার জন্য কতটা পরিমাণে আমার ফোর্স অ্যাপ্লাই হবে। এরপরে কি করব, এরপর আমরা কি করব, সারফেস চার্জ। তাহলে দেখা যাক সারফেস চার্জ, তাহলে এটা সম্পূর্ণভাবে করলাম, এটা তাহলে এবার মুছে দেবো। তাহলে এবার আমরা শুরু করবো কি, সারফেস চার্জ। তাহলে সারফেস চার্জ, তাহলে এটাকে সম্পূর্ণভাবে মুছে দিলাম। তাহলে এই জিনিসটা সারফেস চার্জের ক্ষেত্রে সেম টু সেম একই জিনিস রিপিট হবে, শুধুমাত্র ল্যামডার জায়গায় নতুন একটা কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমরা কি বলবো, সিগমা। তাহলে এবার কি আসছে, সারফেস চার্জ। ঠিক আছে, সারফেস চার্জ, সারফেস চার্জ বা যেটাকে কি বলছি আমরা, ক্ষেত্র আধান। তাহলে কি রকম নেব আমরা, এরকম ভাবে এখানে একটা কোনো সারফেস রয়েছে, যাই হোক যে কোনো একটা সারফেস আঁকলেই হবে। তার মধ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে আমি ধরে নিলাম যে পজিটিভ চার্জ এরকম অবস্থাতে রয়েছে, প্রচুর পরিমাণে এরকম পজিটিভ চার্জ রয়েছে। তাহলে কি করব, আমাদের কাজই হচ্ছে এইখানে আমি দেখা গেল যে কোন একটা বিন্দু পি রয়েছে, সেই পি তে চার্জ কত রয়েছে, Q0 রয়েছে। সেখানে আমি একটা ছোট্ট একটা এরিয়া বলে ধরে নেব। সেই এরিয়াটা কত, সেই এরিয়াটা আমি ধরে নিচ্ছি এইরকম একটা এরিয়া। সেটা কেউ যদি এরকম স্কোয়ারের বদলে গোল ধরে, যা কিছু ধরে ধরুক, তাহলে সেক্ষেত্রে কি আসবে, সেক্ষেত্রে এরিয়াটাকে আমি এরকম ভাবে আইডেন্টিফাই করে নিলাম। তাহলে সেই এরিয়াটাকে আমি কত বললাম, সেই এরিয়াটাকে আমি বললাম হচ্ছে ডিএস বললাম এরিয়া। টোটালটা চার্জ কত রয়েছে এখানে, সিমিলারলি আগেরটার মতনই কত রয়েছে, কিউ। আর এর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে আমি ধরে নিচ্ছি কত, এস। তাহলে এইখান থেকে এইটার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি কি বলছি, এই দূরত্বটাকে আমি বলছি আর। এবং আর ক্যাপের ডিরেকশন কোনটা, এই দিকটা হচ্ছে যে আমার আর ক্যাপের ডিরেকশন। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে যে বারবার পার ইউনিট সারফেসে কতটা পরিমাণে চার্জ রয়েছে। তাহলে পার ইউনিট সারফেসে কতটা পরিমাণে চার্জ রয়েছে, সেটাকে কি দিয়ে লেখা হয়, সিগমা, যেটাকে বলা আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি। সেটা কত আসে, কিউ ডিভাইডেড বাই এস। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত চলে আসবে, সিগমা ইনটু এস। সিমিলারলি আগেরটার মতনই কিউ এর জায়গায় কত বসিয়ে দেবো, আমি এবার ডিকিউ বসিয়ে দেবো। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কত চলে আসবে, সিগমা ইনটু কত চলে আসবে, ডিএস। তাহলে এফ ইজ ইকুয়াল টু সিমিলারলি আগেরটার মতনই রিপিট করব। একটুখানি ফার্স্ট আমরা আলোচনা করব। তাহলে এফ এর জায়গায় প্রথমে আমরা একটা ডিএফ নিয়ে নেব। ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ0 ডিকিউ ডিভাইডেড বাই কত আসবে, আর স্কয়ার। যদি আমরা এটাকে ভেক্টর দিই তাহলে এখানে কি চলে আসবে, শুধুমাত্র একটা আর ক্যাপ। তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিএফ ভেক্টর, তাহলে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার কিউ0 ডিকিউ এর জায়গায় কত চলে আসবে, সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু কত চলে আসবে, ইনটু চলে আসবে হচ্ছে আর ক্যাপ। তাহলে এখানে কত চলে আসছে, কিউ0 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু কত চলে আসছে, ইনটু চলে আসছে হচ্ছে যে আর ক্যাপ। তাহলে এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল কোন একটা সারফেসের জন্য আমার কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে। শুধুমাত্র এখানে পাল্টানোটা কি, এখানে পাল্টানোটা হচ্ছে যে শুধু ল্যামডার জায়গায় কি চলে আসলো, একটা সিগমা। তাহলে আমরা পাশে একটুখানি এটাকে নোট ডাউন করে রেখে দিই, তাহলে আমাদের খুব বুঝতে এটা সুবিধা হবে। তাহলে লাইন চার্জের জন্য আমার এফ ইজ ইকুয়াল টু কত চলে এসেছিল, কিউ0 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার ল্যামডা ডিএল ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ। সারফেস চার্জের জন্য কত আসলো, কিউ0 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন ওভার সিগমা ডিএস ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু কত চলে আসবে, আর ক্যাপ। তাহলে এবার বোঝাই যাচ্ছে, তাহলে ভলিউমের জন্য কি চলে আসবে, এইচ এর জায়গায় শুধু একটা কিছু পাল্টাবে, আর এইচ এর জায়গায় শুধু একটা কিছু পাল্টাবে, আর বাকি সবই কি থাকবে, সেম। আর একটা জিনিস এখানে ইন্টিগ্রেশন করতে হবে কার উপরে, লাইনটার উপরে। এখানে ইন্টিগ্রেশন করতে হবে কার উপরে, এই যে ডিএস সারফেসটার উপরে, এখানে ডিএল লাইনের উপরে। আর ওখানে কার উপরে ইন্টিগ্রেশন করতে হবে, শুধুমাত্র সারফেসের উপরে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ভলিউম চার্জের মধ্যে একটু ঢুকে যাব। তাহলে ভলিউম চার্জ, তাহলে ভলিউম চার্জের জন্য কি রকম হবে সেটা আমরা একটুখানি এখানে দেখে নিই। তাহলে আমরা এখানে হেডিং দিই, তাহলে কার উপর আমরা এবার আলোচনা করব, ভলিউম চার্জ। তাহলে আমরা লিখি ভলিউম চার্জ। তাহলে ভলিউম চার্জের জন্য আমরা কি করব, একটা ভলিউম আমরা এঁকে নিই। তাহলে ভলিউম আমরা আঁকি একটা এরকম ভাবে, কিউব আমরা এঁকে নিই এখানে। যাই হোক কিউব না হোক কোন একটা তো ঘনবস্তু তো হচ্ছেই, সেটা নিয়ে সন্তুষ্ট আমরা থাকবো। যাই হোক এখানে একটা আমরা কি করলাম, একটা বস্তু নিয়ে আমরা আলোচনা করছি। সে বস্তুটার মধ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে চার্জ রয়েছে, এরকম ভাবে প্রচুর পরিমাণে সব জায়গাতে চার্জ রয়েছে।
তাহলে চার্জগুলো আমরা এঁকে দিলাম এরকম ভাবে প্রচুর পরিমাণে। এইবার কি করলাম, এর ভেতরে আমরা কি করলাম, ভলিউম কল্পনা করে নিলাম। সবাই যেরকম ভলিউম কল্পনা করে, আরেকটা আমি ছোট্ট করে কি করলাম, একটা কিউব আমি কি করলাম, কল্পনা করে নিলাম। এই কিউবের মধ্যে ছোট্ট একটা কিউব, এটা মানে এরকমই না যে কিউবের মধ্যে কিউবই নিতে হবে, স্ফিয়ারের মধ্যে স্ফিয়ারই নিতে হবে, এরকম না। আমরা যে কোনো একটা ছোট্ট একটা কি করলাম, ভলিউম এখানে আমি কল্পনা করে নিলাম। যে ভলিউমটার ভলিউম আমি কত বলছি, ডিভি, এবং এর মধ্যে চার্জ কত রয়েছে, এর মধ্যে চার্জ রয়েছে ডিকিউ। ওভারঅল ভলিউমটা হচ্ছে ভি, ওভারঅল চার্জের ভ্যালু কত, সে কিউ। সিমিলারলি আগের প্যাটার্নের বা আগেরটার মতো রিপিট করব। এখানে ভলিউম চার্জ ডেনসিটি কি বার করব, রো। রো কে কি বলা হচ্ছে, ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে কত আসছে, কিউ ডিভাইডেড বাই ভি, এবং তারপরে কত আসছে, কিউ ইজ ইকুয়াল টু কত চলে আসছে, রো ইনটু কত আসছে, ভি। এইখানে আমার একটা কি রয়েছে, চার্জ রয়েছে। এইখান থেকে এটার যে ডিসটেন্স সেটা কত বলছে, সেটা আমি বলছি আর। এটা ডিরেকশন কত আসছে, আর ক্যাপ। এটাকে আমি বলছি পি। এখানে চার্জ হচ্ছে কত, কিউ জিরো। তাহলে ডিএফ ভেক্টর যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে কত আসবে, ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কত আসবে, কিউ জিরো ইনটু ডি কিউ ডিভাইডেড বাই কত আসছে, আর স্কোয়ার। ইজ এফ যদি আমরা বার করি, ইন্টিগ্রেশন ওভার ডিএফ ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার 1/4 পাই এপসাইলন কিউ জিরো, কিউ জিরো থেকে গেল, ডি কিউ এর জায়গায় কত চলে আসবে, রো ডিভি ডিভাইডেড বাই কত আসছে, আর স্কোয়ার ইনটু কত চলে আসবে, একটা জাস্ট আর ক্যাপ। তাহলে 1/4 পাই এপসাইলন কিউ জিরোটাকে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ওভার রো ডিভি ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু কত চলে আসছে, ইনটু চলে আসছে আর ক্যাপ। তাহলে এটাই হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের ভলিউমের জন্য। তাহলে এখানে আমরা আইডেন্টিফাই করে রাখি, তাহলে F is equal to Q0 by 4 pi epsilon integration over rho dv divided by r square into কত আসছে, r cap। আর এখানে আরেকটা জিনিস, ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, Q by L, সিগমা সারফেস চার্জ ডেনসিটি, Q by S, রো ভলিউম চার্জ ডেনসিটি, Q divided by V। তাহলে এই কটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মাথায় রেখে দিতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস যদি চার্জের কথা আমাদের উল্লেখ করে দেয়, তাহলে তখন আমরা সামেশন ইউজ করতে পারবো না। প্রথমটার ক্ষেত্রে যেরকম আমরা অনেকগুলো চার্জগুলোকে কি করেছিলাম, একটা ডিসকন্টিনিউয়াস প্যাটার্নে সাজিয়েছিলাম, সেখানে আমরা সামেশন ইউজ করেছিলাম। কিন্তু যদি কন্টিনিউয়াস প্যাটার্নে যদি আমরা সাজাই, তাহলে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলো আমরা কোথায় অ্যাপ্লাই করব, দেখা গেল বললো কি, এরকম ভাবে বললো যে কোনো একটা চার্জ কিভাবে রয়েছে, এরকম একটা সেমি সার্কুলার লুপে সাজানো অবস্থায় রয়েছে। সেমি সার্কুলার লুপটাকে কি করেছে, আমি একটা চার্জ দিয়ে আমি পুরো চার্জিং করে দিয়েছি। তাহলে কি হবে, তাহলে বললো যে এই যে সেন্টার, এই সেন্টারে ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর ভ্যালুটা কত আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাটার্নটাকে সাজাতে হবে। তাহলে তখন কি করতে হবে, এইখানে খুব একটা ছোট্ট একটা অংশ আমাকে কল্পনা করে নিতে হবে, এটার সাথে এটাকে কি করতে হবে, জুড়ে দিতে হবে। জুড়ে দিয়ে এটার ডিসটেন্সটা কত হবে, আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে এটার সাথে, সেটাকে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করে রাখতে হবে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রেখে দিয়েছে, সেটা আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই যে আর ক্যাপের এটা হচ্ছে ডিরেকশন, এবং তাহলে কি হবে, এটার অ্যাঙ্গেলটা যদি আমার কাছে থিটা হয়, তাহলে এইখানে কি তৈরি হবে, এই একটা কম্পোনেন্ট তৈরি হবে, এদিকে একটা কম্পোনেন্ট তৈরি হবে, এবং আলটিমেটলি কি হতে হবে, ওভারঅল যে আমার লাইনটা যেটা রয়েছে তারপরে কি করতে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই যেরকম ভাবে করালাম লাইন চার্জ ডেনসিটি, এইটার প্যাটার্নে কি করতে হবে, এই পুরো জিনিসটাকে আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু আমি বারবার বলছি ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং সেখানে তো কম্পোনেন্ট ফর্ম তো আসবে, এবং আলটিমেটলি কি হবে, এই ধরনের যে সমস্ত প্রবলেম, এই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু এই জিনিসগুলোকে আমাদের খুব ভালোভাবে কিন্তু শিখতে হবে। সুতরাং এখানে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, একটা হচ্ছে ভেক্টরকে কিরকম ভাবে আমরা হ্যান্ডেল আউট করতে পারি, আর 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন। ভেক্টর এন্ড ইন্টিগ্রেশন এই দুটোই কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে, এই যে আমরা আলোচনা করছি অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফোর্স, এই দুটোর কিন্তু মেইন পার্ট। যদি কেউ ভেক্টর এবং ইন্টিগ্রেশন এই দুটো পার্ট যদি খুব ভালো করে যদি করে রাখে, হ্যাঁ অবশ্যই ভেক্টর ইন্টিগ্রেশন বাদ দিয়ে কিছু নেই, অবশ্যই এখানে আরো অনেক জিনিস আছে, কিন্তু সেগুলো আমাদের কমন চয়েস বা কমন জিনিস, কিন্তু ভেক্টর আর ইন্টিগ্রেশন জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু শিখে রাখতে হবে। সুতরাং যখন আমরা আবার নিউমেরিক্যালস প্রবলেম নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলি সম্পর্কে আরো আমরা ভালোভাবে জানবো। তাহলে এখানে আমরা কি কি শিখলাম, এখানে আমরা শিখলাম হচ্ছে যে কোনো বিস্তৃত আধানের জন্য কোনো বিন্দুতে প্রযুক্ত বল কি রকম হতে পারে, সেটা কার কার জন্য শিখলাম। 1 নম্বর শিখলাম হচ্ছে রৈখিক চার্জ, বা যেটাকে আমরা কি বলছি, লাইন চার্জ। 2 নম্বর শিখলাম হচ্ছে সারফেস চার্জ, আর 3 নম্বর শিখলাম কার জন্য, ভলিউম চার্জ। তাহলে এই তিনটের জন্য আমরা শিখলাম, এবং যাবতীয় সকল তথ্য বা যাবতীয় সকল প্রবলেম আর আমরা যখন আরো নিউমেরিক্যাল সলভ করব, তখন এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের যাবতীয় আলোচনা। তাহলে এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি।
মানে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র কাকে বলবো? তড়িৎ ক্ষেত্র বলা হচ্ছে যদি কোনো একটা চার্জকে, দেখা গেল এরকম একটা কোনো চার্জ আমার কাছে রয়েছে, যদি কোনো একটা চার্জকে কোনো একটা প্লেসে রাখি, তাহলে সে কি করবে? সেই চার্জটা তার আশেপাশে একটা নির্দিষ্ট রিজিয়ন জুড়ে, তার আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে যদি অন্য কোনো চার্জ আমি ওখানে আনি, তাহলে তার উপরে কি করবে? একটা ইন্টারাকশন অ্যাপ্লাই করবে। সেটা হতে পারে অ্যাট্রাকশন, সেটা হতে পারে কি রিপালশন। তাহলে কোনো একটা চার্জ যদি রাখা হয়, তাহলে সেই চার্জটা তার আশেপাশের নির্দিষ্ট অঞ্চল জুড়ে কি করবে? একটা ফিল্ড তৈরি করবে। ফিল্ড মানে হচ্ছে যে একটা রিজিয়ন তৈরি করবে, যে রিজিয়নের ভেতরে যদি আমরা অন্য কোনো চার্জকে আনি, তাহলে সে কি করবে? একটা অন্য কোনো চার্জকে আমি তার ভেতরে আনলাম, তাহলে একটা কিউ চার্জকে আমি আনলাম, এটা হচ্ছে যে কি কিউ জিরো। তাহলে কিউ চার্জকে আমি আনলাম, তাহলে কি করবে? এই কিউ চার্জটা, এই কিউ জিরো চার্জটা কিউ চার্জের উপরে কি করবে? অ্যাট্রাকশন অ্যাপ্লাই করতে পারে বা রিপালশন অ্যাপ্লাই করতে পারে। সেটাই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট রিজিয়ন বা একটা নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চল জুড়ে কি করবে? যে চার্জটাকে আমি রাখবো, সেই চার্জটা অ্যাট্রাকশন বা রিপালশন অর্থাৎ একটা ইন্টারাকশন কি করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। সেই রিজিয়নটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড। বাস্তবের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট রিজিয়ন অব্দি সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তার বাইরে গেলে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে বুঝতে পারবো না। কিন্তু প্র্যাকটিক্যালি এটা একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলেও যদি এটা ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখতে পারবো ইলেকট্রিক ফিল্ড একটা অসীম, একটা ইনফাইনাইট রেঞ্জ অব্দি সেটা কি থাকে? সেটা এক্সপ্যান্ডেড অবস্থায় থাকে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে কি হয়? বাস্তবের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়ন অব্দি কি থাকে? সীমাবদ্ধ থাকে। অর্থাৎ তার বাইরে গেলে আমরা ইলেকট্রিক ফিল্ডটাকে কি করতে পারবো না? বুঝতে পারবো না। তো ইলেকট্রিক ফিল্ড মানে কি হলো? তো ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে কোনো একটা চার্জকে যদি একটা কোনো প্লেসে রাখি, তাহলে সেই চার্জটা কি করবে? সেই প্লেসের একটা অঞ্চল জুড়ে একটা তার নিজের এফেক্ট তৈরি করবে। যে জায়গাটার মধ্যে যদি অন্য কোনো চার্জকে আমি যদি আনি, তাহলে সেই চার্জের উপরে কি করতে পারবে? সে একটা ইন্টারাকশন অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অ্যাট্রাকশন করতে পারবে বা কি করতে পারবে? রিপালশন করতে পারবে। এর উপরে বেস করে কি তৈরি করা হয়েছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি হচ্ছে? কতটা পরিমাণে সে কি করতে পারবে? অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটা বললে কি হয়ে যাবে? আমরা জানি কোনো একটা চার্জ অন্য কোনো চার্জের উপর কতটা পরিমাণে ইন্টারাকশন অ্যাপ্লাই করছে, সেটাকে তো আমরা কি বলবো? ইলেকট্রিক ফোর্স বলবো। কিন্তু এখানে কি বলা হলো? সেজন্য বললো একটা ইউনিট চার্জের উপরে। তাহলে কি বলা হচ্ছে? যদি কোনো একটা ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা পয়েন্টে আনি, অর্থাৎ এখানে কিউ এর ভ্যালু কত হতে হবে? কিউ এর ভ্যালু হতে হবে হচ্ছে 1 ইউনিট চার্জ। একক কোনো চার্জকে যদি আমি আনি, অবশ্যই সেটাকে কি ধনাত্মক চার্জ হতে হবে বা পজিটিভ চার্জ হতে হবে। তাহলে যদি আমি সেটাকে আনি, তাহলে তার উপরে কতটা পরিমাণে কি করবে? ফোর্স অ্যাপ্লাই করছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কি বললাম? কোন একটা ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোন একটা পয়েন্ট আনলে কতটা পরিমাণে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে চার্জটাকে আমি এখানে আনবো, সেই চার্জটাকে কি হতে হবে? খুব ছোট হতে হবে। কেন খুব ছোট হতে হবে? না হলে এই চার্জটার উপরে যেরকম একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই চার্জটা অবভিয়াসলি এই চার্জটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, কিন্তু এই চার্জটা কি থাকবে? এটা নিজস্ব একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে অটোমেটিক্যালি কি হবে? এর ফিল্ডটাকে কিছুটা পরিমাণে ক্যান্সেল আউট করে দিতে পারে বা কিছুটা পরিমাণে কি করতে হবে? বাড়িয়ে দিতে পারে। সুতরাং তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনে অনেক গন্ডগোল চলে আসবে। সেই কারণের জন্য কি করা হয়? যে চার্জটাকে আনা হয়, অর্থাৎ যে চার্জটাকে আমি এটাকে টেনে ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা পয়েন্টে আনছি, সেই চার্জটাকে যতদূর সম্ভব কি হতে হয়? ছোট হতে হয়। তাহলে কি হয়? তাহলে আমাদের এই যে এই চার্জটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে, সেটা আমরা প্রপারলি মেজারমেন্ট করতে পারি। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে কিরকম ভাবে ডিফাইন করতে পারি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা ই বলে ডিফাইন করতে পারি। ই ইজ ইকুয়াল টু কি বলবো আমরা? লিমিট কিউ টেন্ডস টু 0 এফ ডিভাইডেড বাই কত আসবে? কিউ। অর্থাৎ কিউ চার্জ আনার জন্য এর উপরে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছে? এফ অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে ইউনিট চার্জের জন্য কত আসবে? এফ ডিভাইডেড বাই কত আসবে? কিউ। এবং আমি বলেছি এই যে কিউ এর ভ্যালু কি হতে হবে? খুবই ছোট। কতটা ছোট? টেন্ডস টু 0, কিন্তু 0 কখনো করবো না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? কোনটা ইউনিট পজিটিভ চার্জকে যদি ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা পয়েন্ট আনি, তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জের উপরে এই যে চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, সে কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এর আমরা একটু ফর্মটা দেখি। আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কত হয়? এফ ইজ ইকুয়াল টু হয় 1/4 পাই এপসাইলন
Q0Q ডিভাইডেড বাই কত হয় R স্কয়ার। আমি যদি ধরে নিই এই যে চার্জটা এখানে আনা হয়েছে তাদের মধ্যে দূরত্বটা কত, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে যে R, তাহলে এটা হবে, এটা হলো। তাহলে কি বলা হচ্ছে E এর ডেফিনেশন কি, E ইজ ইকুয়াল টু লিমিট Q টেন্ডস টু 0 F ডিভাইডেড বাই Q। তাহলে কত আসছে, লিমিট Q টেন্ডস টু 0 1 বাই 4 পাই এপসাইলন Q0 ডিভাইডেড বাই কত আসছে R স্কয়ার। কারণ এই যে Q দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে কি আসছে, Q আর Q টা কেটে যাবে, তাহলে এটা থেকে যাবে। তাহলে কত পড়ে থাকছে, যদি লিমিট Q টেন্ডস টু 0, এখানে তো Q বলে কোনো টার্মই নেই, তাহলে কত চলে আসছে 1 বাই 4 পাই এপসাইলন Q0 ডিভাইডেড বাই কত চলে আসছে R স্কয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত হয়, 1 বাই 4 পাই এপসাইলন Q0 ডিভাইডেড বাই R স্কয়ার। অর্থাৎ এখান থেকে একটা খুব ভাইটাল জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একমাত্র কার উপর ডিপেন্ড করতে পারে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একমাত্র ডিপেন্ড করে হচ্ছে যে চার্জটাকে এখানে আনা হয়েছিল, যে চার্জটাকে প্রথমে এখানে আনা হয়েছিল সেই চার্জের ম্যাগনিটিউডের উপরে কি করে, এটা কিন্তু ডিপেন্ড করে। এই যে চার্জটাকে সবার প্রথমে আনা হয়েছিল সেই চার্জটাকে কি বলা হয়, সেই চার্জটাকে বলা হয় ফিল্ড চার্জ বলে। সেই চার্জটাকে কি বলা হবে, ফিল্ড চার্জ, বা এই চার্জটাই ক্ষেত্র প্রাবল্যটা তৈরি করেছে বা ফিল্ডটা তৈরি করেছে। আর যে চার্জটাকে পরে আনা হয়েছে সেই চার্জটাকে কি বলবো, সেই চার্জটাকে আমরা বলবো হচ্ছে যে টেস্ট চার্জ বা পরীক্ষাধীন চার্জ। ঠিক আছে, সেই চার্জটাকে যে চার্জটাকে আনা হলো, তাহলে মাথায় রাখতে হবে যে চার্জটাকে আনা হলো সেই চার্জের উপর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ভর করে না, যে চার্জটা আগে ছিল তার উপরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নির্ভর করবে। সেই কারণের জন্য কি হয়, টেস্ট চার্জটাকে যতটুকু সম্ভব কি করা ছোট করা হয়, যতটুকু সম্ভব কি করা হবে, তাকে নেগলিজেবল ম্যাগনিটিউডের কি করা হবে, রাখা হবে। তাহলে এবার আমরা কি বলতে পারি আবার, যে ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ড মানে হলো যে কোন একটা চার্জকে যদি আমি কোন একটা জায়গায় রাখি তার আশেপাশে যতটা অঞ্চল জুড়ে সেটা ইন্টারঅ্যাকশন অ্যাপ্লাই করতে পারবে, এবং সে কতটা ইন্টারঅ্যাকশন অ্যাপ্লাই করতে পারবে অন্য একটা ইউনিট চার্জ জানলে সেটার ভ্যালু হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এই জায়গাটাতে কি বলতে পারি, এই জায়গাটাতে আমরা যেটা বলবো যে E ইজ ইকুয়াল টু কত, 1 বাই 4 পাই এপসাইলন Q0 ডিভাইডেড বাই কত আসছে R স্কয়ার। যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি রয়েছে, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা F বড় টার্ম রয়েছে, এবং F কি, F হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই জন্য এটাকে কি বলবো, এটাকে আমরা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলবো। তাহলে E ইজ ইকুয়াল টু, তাহলে E ভেক্টর, তাহলে E ভেক্টর ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, E ভেক্টর ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন Q0 ডিভাইডেড বাই R স্কয়ার ইনটু কত চলে আসবে, ইনটু চলে আসবে হচ্ছে যে R ক্যাপ। এই R ক্যাপের ডিরেকশন কোনটা হবে, এই R ক্যাপের ডিরেকশন এটা মনে রাখতে হবে, R cap is equal to away from field charge if Q0 is equal to positive। এই যদি Q0 এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তো এটা কি হবে, away from the field charge, মানে দূরের দিকে, অর্থাৎ তার ডিরেকশন কোনটা হবে, তখন তার ডিরেকশন হয়ে যাবে এইটা হয়ে যাবে R cap যদি Q0 যদি পজিটিভ চার্জ হয়। যদি Q0 যদি নেগেটিভ চার্জ হয় তাহলে সেটা কি আসবে, R cap is equal to towards the field charge if Q0 is equal to negative। যদি Q0 এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি আসবে, towards the field charge, অর্থাৎ তখন কোন দিকে চলে আসবে, তখন এই দিকে চলে আসবে আমার R cap এর ডিরেকশন। ঠিক আছে, এই দিক বরাবর হবে R cap এর ডিরেকশন যখন Q0 টা পজিটিভ হবে, আর এই দিক বরাবর হবে R cap এর ডিরেকশন যখন Q0 টা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি আমাদের E এর ভেক্টর ফর্ম। এবার কি করব, আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, E এর কি আসবে, E এর ইউনিট, আর কি হচ্ছে E এর ডাইমেনশন, এই জিনিসটা। তাহলে E এর ইউনিট এখান থেকে বোঝাই যাচ্ছে, E এর ইউনিট, E ইউনিট, তাহলে কি আসবে, F ডিভাইডেড বাই Q। ইন SI সিস্টেমে কি চলে আসবে, নিউটন পার কি চলে আসবে, কুলম্ব, নিউটন পার কত, কুলম্ব। ইন কোন সিস্টেম, ইন SI সিস্টেম। সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কি আসবে, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে চলে আসবে নিউটনের জায়গায় চলে আসবে কি, ডাইন পার কত, পার হচ্ছে ESU। ইন সিজিএস সিস্টেম, যেটাকে আমরা গাউসিয়ান সিস্টেম বলছি, আমরা কি করতে চাই, SI সিস্টেম থেকে সিজিএস সিস্টেমে আমরা কনভার্টেড হতে চাই। এইটাকে অনেকে কি বলে, এইটাকে অনেকে বলে হচ্ছে যে স্ট্যাট, সরি, তাহলে আমরা কি করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে SI সিস্টেম থেকে আমরা সিজিএস সিস্টেমে আমরা আসতে চাই। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা 1 নিউটন পার কুলম্ব, 1 নিউটন মানে কত হয়
10 to the power 5 ডাইন। আর 1 কুলম্ব মানে কত? 3 into 10 to the power 9 ESU। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? 1/3 into 10 to the power 4 ডাইন পার কত? ESU। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নিউটন পার কুলম্ব ইজ ইকুয়াল টু 1/3 into 10 to the power 4 ডাইন পার ESU। তাহলে আমরা কি বলতে পারি? 1 ডাইন পার ESU is equal to কত? 3 into 10 to the power 4 নিউটন পার কুলম্ব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তাহলে এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। এই যে ই এর এসআই সিস্টেমে তো একটা ইউনিট হচ্ছে কি নিউটন পার কুলম্ব, আর একটা ইউনিট রয়েছে, সেটা কি ইউনিট সেটা মাথায় রাখতে হবে খুব ভালো করে। 1 নিউটন পার কুলম্ব আমি ওপর নিচে কি করলাম? মিটার দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত আসছে? 1 নিউটন ইনটু মিটার ডিভাইডেড বাই কুলম্ব ইনটু মিটার। এগুলো সব মিটার দিয়ে গুণ করলাম। তাহলে নিউটন ইনটু মিটার করলে কি আছে? নিউটন ইনটু মিটার করলে জুল চলে আসে। তাহলে 1 জুল ডিভাইডেড বাই কুলম্ব ইনটু মিটার। এই যে জুল পার কুলম্ব, এই জুল পার কুলম্বটাকে কি বলা হয়? জুল পার কুলম্বটাকে বলা হয় ভোল্ট। কারণ ভি এর যখন আমরা ডেফিনেশন পড়ি, ভি ইজ ইকুয়াল টু কত হয়? ডব্লিউ ডিভাইডেড বাই কিউ। এটা হচ্ছে ভোল্টের ডেফিনেশন। তাহলে এখানে কত আসবে? জুল পার কত চলে আসবে? কুলম্ব। তাহলে এখানে কত বলবো? 1 ভোল্ট পার মিটার। তাহলে এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন যে 1 নিউটন পার কুলম্ব ইজ ইকুয়াল টু কত চলে আসে? 1 ভোল্ট পার মিটার। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ইউনিট সিস্টেম। আর একটা জিনিস আমরা নিয়ে কাজ করব এখানে, সেটা হচ্ছে কি ডাইমেনশন। তাহলে ডাইমেনশনটা কি আসবে? তাহলে ডাইমেনশন অফ ই। The dimension of E কি আসবে? তাই dimension of E আসবে হচ্ছে যে F এর ডাইমেনশন। কোনটা? এই যে F এর ডাইমেনশন ডিভাইডেড বাই কত আসবে? Q এর ডাইমেনশন। তাহলে F এর ডাইমেনশন ডিভাইডেড বাই কত আসছে? Q এর ডাইমেনশন। F এর ডাইমেনশন কত? ml t to the power -2 আর Q এর ডাইমেনশন কত চলে আসবে? it। তাহলে এটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কত চলে আসবে? এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে m ই থেকে যাবে, এই যে l ই থেকে যাবে, টিটা কত হয়ে যাবে? টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে, এবং আইটা উপরের দিকে উঠে যাবে, আই টু দি পাওয়ার কত চলে আসবে? -1। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে যে ডাইমেনশন অফ ই, এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে তাহলে আমরা কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়? ইউনিট চার্জের উপরে কোনো একটা ফিল্ড চার্জ কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে সেটাকে কি বলা? ইলেকট্রিক ফিল্ড বলা হয়। এবং তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারছি? সেখান থেকে আমরা বুঝতে পারছি ই ইজ ইকুয়াল টু, যদি আমরা জেনারেলাইজড ফর্মে লিখি, এফ ডিভাইডেড বাই কত আসছে? কিউ। কিউ মানে কি হচ্ছে? কিউ মানে কিন্তু হচ্ছে টেস্ট চার্জ, যে চার্জটাকে আনা হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু তাহলে কত চলে আসছে? কিউই। তাহলে কোনো একটা চার্জ যদি আমরা আনি, সেটা কিউ চার্জ যদি হয়, তাহলে তারপর ফোর্সের ফর্মুলা কত হয়? এফ ইজ ইকুয়াল টু কত চলে আসছে? সেই চার্জের ভ্যালু, যে চার্জটাকে আনবো সেই চার্জ ইনটু কত চলে আসবে? ওই আগের যে চার্জ অর্থাৎ ফিল্ড চার্জ যেটাকে আনা হয়েছিল তার জন্য কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছিল, তার জন্য মাল্টিপ্লিকেশন। এই জিনিসটা একটা খুব ভালো নাম আছে। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় লোরেঞ্জ ফোর্স ইন ইলেকট্রিসিটি। তাহলে কি বলা হচ্ছে? লোরেঞ্জ ফোর্স ইন ইলেকট্রিসিটি, বা ইলেকট্রিক লোরেঞ্জ ফোর্স এটাকে বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ইলেকট্রিক লোরেঞ্জ ফোর্স। এই জিনিসটা তাহলে কি বলা হচ্ছে? তাহলে কোন একটা চার্জ যদি আনা হয়, তাহলে অন্য একটা চার্জ যদি সেখানে থাকে, তাহলে তার উপর কতটা পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হবে, সেইটা হচ্ছে কত? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা ম্যাগনেটের ক্ষেত্রে আর একটা আমরা লোরেঞ্জ ফোর্স পড়বো, সেটাকে বলবো আমরা ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স। সেটা হয় এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। যাই হোক, সেটা আমরা পরে করবো। এখানে আমাদের এইটুকুনি জানতে হবে যে এফ ইজ ইকুয়াল টু কত? এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রিক লোরেঞ্জ ফোর্স। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি তাহলে কি কি শিখলাম? প্রথম কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, যে অঞ্চলটা জুড়ে অ্যাট্রাকশন দেবে বা রিপালশন দেবে সেটাকে বলো ইলেকট্রিক ফিল্ড। ইন্টেন্সিটি কত বলবো? কতটা অ্যামাউন্টে দিচ্ছি ইউনিট চার্জের উপরে। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা এক্সপ্রেশনটাকে আনলাম 1/4πε/Q0/r²। এবার আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কার উপর একমাত্র ডিপেন্ড করবে? ফিল্ড চার্জের উপর, টেস্ট চার্জের উপর ডিপেন্ড করে না। এবং কি করলাম? আমরা ডিরেকশন দেখলাম, পজিটিভ হলে কি হবে? অ্যাওয়ে, আর নেগেটিভ হলে কি হবে? টুয়ার্ডস। নেক্সট আসছে কি? এর ইউনিট।
নিউটন পার কুলম্ব ইন এসআই, ডাইন পার ইএসইউ ইন সিজিএস, এবং তাদের মধ্যে যে কনভার্সন ফ্যাক্টর সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে কি ডাইমেনশন mLt⁻⁻⁻1, এবং কি হলো এখান থেকে আমরা দেখতে পারলাম যে নতুন একটা আমরা জিনিস ডিফাইন করলাম, যেটা কি হলো লোরেঞ্জ ফোর্স ইন ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক লোরেঞ্জ ফোর্স, যেটা কথা সে F = QE। এটাই হচ্ছে আমাদের ওভারঅল পার্ট 1 এর সমস্ত আলোচনা। নেক্সট আমরা আলোচনা করব এর সম্পর্কে যাবতীয় সব নিউমেরিক্যালস, এবং যেটা আস্তে আস্তে আমরা আলোচনা করব ডাইপোল মোমেন্ট, এবং তার জন্য বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেম যেগুলো থাকে আমাদের রিয়েল লাইফে, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা কি করবো এখানে আলোচনা শুরু করব।